আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের ক্ষেত্রে আলোক নিরপেক্ষ পর্যায়ে তোমার কিছু ধাপ আছে। এই পর্যায়ের যে কিছু অপর নাম আছে সেই নামগুলো আমাদের পড়া লাগবে। সেগুলো কি কি দেখো তোমার, সেগুলো কি আত্তীকরণ পর্যায়, বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি এবং কার্বোহাইড্রেট তৈরির পদ্ধতি। এই তিনটে পদ্ধতি এবং এই তিনটের কার্বোহাইড্রেট তৈরির স্বীকৃত পদ তখন কয়টা হয়? তিনটি। ক্যালভিন চক্র, হ্যাসো-সিলাক চক্র এবং CAM ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিক পথ। এই যে তিনটি নাম, এই তিনটি নাম তোমার অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় পড়বে নিচের কোনটি কার্বোহাইড্রেট তৈরির পথ নয়, বা নিচের কোনটি কার্বোহাইড্রেট তৈরির পথ। এখন দেখো ফটোফসফোরাইলেশন কাকে বলে এটা জানা লাগবে। যে আলোক শক্তি ব্যবহার করে যে এটিপি তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? ফটোফসফোরাইলেশন বলা হয়। দেখো আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়া, এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলা হবে? ফটোফসফোরাইলেশন বলা হবে। ওকে, এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় তোমার সক্রিয় এবং অসক্রিয় দুইভাবে হয়। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া কিভাবে হয়? সক্রিয় এবং অসক্রিয় দুইভাবেই হয়। এই যে দুই তিনটা কথা, এই দুই তিনটা তথ্য ফটোফসফোরাইলেশনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো তোমার সক্রিয় এবং অসক্রিয় ফটোফসফোরাইলেশনের পার্থক্য। সক্রিয় এবং অসক্রিয় ফটোফসফোরাইলেশনের পার্থক্যটা তোমাদের হলো লেস ইম্পর্টেন্ট, না ইম্পর্টেন্ট মোটামুটি, কিন্তু আসলে যে পড়াই লাগবে এমন না, কিন্তু একবার রিডিং পড়লে হবে। কারণ এখান থেকে সচরাচর কোশ্চেন আসে নাই, কিন্তু আসতে পারে যেহেতু পার্থক্য আছে। তো এই অধ্যায় শুধু পার্থক্যগুলো, সব পার্থক্য পূর্বাভাস এইসবগুলো সবচেয়ে বেশি করে পড়তে হবে। এখন দেখো ফটো সিস্টেম, যেগুলো আমি স্টার চিহ্ন দিতেছি, এই তিনটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা দেখো কি, এখানে ফটো সিস্টেম কোনটা কোনটা কাজে লাগে। ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উভয়েই অংশগ্রহণ করে কোনটি? অসক্রিয় ফটোফসফোরাইলেশন। কিন্তু শুধু ফটোসিস্টেম 1 এ অংশগ্রহণ করে কোনটি? একটু আগে আমরা দেখছি সক্রিয় তোমার ফটোফসফোরাইলেশনে কেবলমাত্র ফটোসিস্টেম 1 এ অংশগ্রহণ করে। এবার দেখো এখানে পানির প্রয়োজন হয় আর এখানে পানির প্রয়োজন হয় না, এটা জানা লাগবে। আর পানির প্রয়োজন যেহেতু হয়, তো পানির ভাঙনের ফলে এখানে অক্সিজেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়। আর এখানে কি হবে? কোনো অক্সিজেন উৎপন্ন হবে না। কারণ কি, এখানে তোমার পানির প্রয়োজন হয় না। তো পানির প্রয়োজন যেহেতু হয় না, তো এখানে তোমার অক্সিজেন উৎপন্ন হয় না। এবার দেখো তোমার NADPH জারণের ফলে এখানে কি সৃষ্টি হয়? NADPH প্লাস H প্লাস আয়ন সৃষ্টি করে, আর এখানে কোনো NADP বিজারিত হয় না। ঠিক আছে, এগুলো জানলেই এনাফ। তারপরে আসো তোমার ক্যালভিন চক্র। ক্যালভিন চক্রের যে জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কোনটি? যে ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কোনটি? সেটা হলো রুবিস্কো। ওকে, আর এই যে রাইবোলোজ বিসফসফেট এবং কার্বন ডাই অক্সাইড, এখানে কি হয়? তোমার 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। ঠিক আছে, আর এই ক্যালভিন চক্র হলো তোমার পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম থাকে। এবার দেখো এখানে প্রথম স্থায়ী পদার্থ কি উৎপন্ন হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে প্রথম স্থায়ী পদার্থ কি উৎপন্ন হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে দেখো এখানে কি কি পদার্থ উৎপন্ন হয়? 1 অণু গ্লুকোজ, 18 অণু এটিপি আর 12 অণু NADPH প্লাস H প্লাস। আর এখানে তোমার মূল উদ্দেশ্য কি থাকে? গ্লুকোজ থেকে স্টার্চ এবং সুক্রোজ উৎপাদন। মূল উদ্দেশ্য কি থাকে? আর উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার কোনটি? সেটি হলো সুক্রোজ। ঠিক আছে, তাহলে আমরা ক্যালভিন চক্রর এখান থেকে আমরা কি জানবো? যে প্রথম স্থায়ী পদার্থ কোনটি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর কি কি উৎপন্ন হয়? গ্লুকোজ, এটিপি এবং NADPH প্লাস। কিন্তু এটিপি কত অণু? 18 অণু এবং 12 অণু NADPH প্লাস H এবং H প্লাস আয়ন। আর প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কোনটি? এটা হলো রুবিস্কো এনজাইম। এবার দেখো তোমার C3 এবং C4 উদ্ভিদের ভিতরে পার্থক্য। C3 এবং C3 উদ্ভিদের ভিতরে পার্থক্যের ক্ষেত্রে জাস্ট এই যে রিডিং, এগুলো রিডিং পড়লে যতটুকু মনে থাকবে ততটুকুই এনাফ। জাস্ট রিডিং পড়বা। এই অধ্যায়ে যেসব উদাহরণগুলো আছে, যেখানে যেখানে সব উদাহরণ আছে, উদাহরণ একটা বিষয় বাদ দেওয়া যাবে না, কারণ উদাহরণগুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট।
কারণ উদাহরণ এখানে তোমার উদাহরণ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা যেমন বেশি, তোমার পূর্বাভাগ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। কোথায় কতটুকু তোমার হলো পূর্বাভাগ, কোন প্রভাবক কোথায় কাজে লাগে, কোন প্রভাবক তোমার পানির সালোক বিভাজনে কি কি উৎপন্ন হয়, এগুলো অবশ্যই জানা লাগবে। তো দেখো তোমার শীতের উদ্ভিদের ক্ষেত্রে কি উৎপত্তি হয়, দেখো শীত প্রধান অঞ্চলে শীতের উদ্ভিদ, আর শিপুর উদ্ভিদ কোথায়, উষ্ণমণ্ডলে। তারপরে সালোক সংশ্লেষণের হার শীতের উদ্ভিদে কি কম, শিপুর উদ্ভিদে বেশি। এবার দেখো অক্সিজেনের উপস্থিতি সালোক সংশ্লেষণের চেয়ে 1% বেশি হলে সালোক সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয়। অক্সিজেনের উপস্থিতি যদি তোমার সালোক সংশ্লেষণের চেয়ে 1% বেশি হয় তাহলে সালোক সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয়, কিন্তু তোমার শিপুর উদ্ভিদে বাধাপ্রাপ্ত হয় না। এদের উদাহরণ কি কি, শীতের উদ্ভিদের উদাহরণ ধান, গম, এই যে বার্লি, আম, জাম, কাঁঠাল সব 85% উদ্ভিদ। আর শিপুর উদ্ভিদের উদাহরণ কোনটি, এই যে গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস ইত্যাদি। যখন একটা মনে রাখবা, শীতের এবং শিপুর উদ্ভিদের ভিতরে যখন একটা উদাহরণ মনে রাখবা, অপোজিট সাইডে তোমার দেখবা অপরটা মানে মনে রাখা লাগবে না। এবার দেখো তোমার ক্যালভিন চক্র এবং হ্যাসো-সিলাক চক্র আছে। এই চক্রের ভিতরে তোমার পার্থক্যগুলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা জানা লাগবে। এই পার্থক্যের ক্ষেত্রে প্রথমে জানতে হবে যে কোষে ঘটে, কোন কোষে ঘটে। ক্যালভিন চক্র ঘটে মেসোফিল কোষে, আর হ্যাসো-সিলাক চক্র ঘটে মেসোফিল যোগ বান্ডল শীত কোষে। তারপর দেখো ফটো রেসপিরেশন ঘটে কিনা, ফটো রেসপিরেশন হয়, এখানে হবে, এখানে হবে না। তারপর দেখো তোমার প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটি, এখানে রাইবোলোজ 1,5,20 ফসফেট, ক্যালভিন চক্রে রাইবোলোজ 1,5,20 ফসফেট, আর এখানে কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তারপরে দেখো এখানে প্রথম স্থায়ী পদার্থ কোনটি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3-PGA, আর এখানে তোমার প্রথম স্থায়ী পদার্থ কি, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম কাজে লাগে কোনটি, রুবিস্কো এনজাইম, আর এখানে কোনটি কাজে লাগে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ কাজে লাগে। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইডের জন্য কার্বক্সিলেজের দক্ষতা কত, মাধ্যম, আর এখানে কি উচ্চ। তারপরে দেখো তোমার ক্লোরোপ্লাস্টের ধরন কেমন, এখানে একই রকম, এখানে দুই রকম। দেখো তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা, ক্যালভিন চক্রের আদর্শ তাপমাত্রা কত, 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আর তোমার হ্যাসো-সিলাক চক্রের আদর্শ তাপমাত্রা কত, 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আর কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, তোমার ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত, কমপক্ষে 50 ppm, আর হ্যাসো-সিলাক চক্রের ঘনত্ব কত, 0.10 ppm। এই যে ক্যালভিন চক্র এবং হ্যাসো-সিলাক চক্রের এই যে কোথায় উৎপত্তি হয়, এইটা যে কোষে ঘটে, প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, প্রথম স্থায়ী পদার্থ, ফটো রেসপিরেশন, এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে দেখো কিছু স্পেশাল ইনফরমেশন আকারে কিছু লেখা আছে যে তোমার সালোক সংশ্লেষণ কখন বন্ধ হয়ে যায়। সালোক সংশ্লেষণ যখন বন্ধ হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এবং 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে। আর সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা কত, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর ব্যতিক্রম হলো তোমার 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কি হয়, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালে সালোক সংশ্লেষণ চলে। সালোক সংশ্লেষণ একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি, যে সালোক সংশ্লেষণ পূর্বাভাগের মাধ্যমে আমরা সালোক সংশ্লেষণ টপিকটা শেষ করব। সালোক সংশ্লেষণ থেকে আমরা প্রথমে কি পড়লাম, যে সালোক সংশ্লেষণে কি তোমার কোন পদার্থ উৎপন্ন হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে, সালোক সংশ্লেষণে তোমার কি কি পর্যায় আছে, আলোক নিরপেক্ষ এবং আলোক তোমার নির্ভর পর্যায় আছে। তারপর তোমার এই যে ক্যালভিন চক্র, হ্যাসো-সিলাক চক্রের ভিতরে পার্থক্য, C3 শিপুর উদ্ভিদের ভিতরে পার্থক্য দেখলাম। এখন দেখো তারপর হলো তোমার কিছু সালোক সংশ্লেষণ অপটিমাম তাপমাত্রা কত, সালোক সংশ্লেষণ কখন হয়, সালোক সংশ্লেষণ কখন বন্ধ হয়ে যায়, বা তোমার ব্যতিক্রম কোন উদ্ভিদের ক্ষেত্রে যেখানে দেওয়া আছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালে তোমার সালোক সংশ্লেষণ চলে। এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার দেখো সালোক সংশ্লেষণের পূর্বাভাগ, এই পূর্বাভাগগুলো জাস্ট মনে রাখার জন্য কিন্তু এই তোমার মানে টেকনিকগুলো রাখা, যে জাস্ট মনে রাখবা যে সাদ্দাম ভাই বলছিল যে আকাতাপ অখরা, আকাতাপ অখরা। এই আকাতাপ অখরা এর মাধ্যমে তোমরা কি মনে রাখতে পারো, দেখো এই আতে আলো, কয়াকারে কার্বন ডাই অক্সাইড, এবার তয়াকারে তোমার কি হবে, তাপমাত্রা, তারপরে পথে হবে পানি, পথে পানি, অতে অক্সিজেন, তারপরে যে ক্ষতে কি খনিজ লবণ, আর রতে দেখো আরো কিছু রাসায়নিক পদার্থ আছে, সেই রাসায়নিক পদার্থগুলো। ওকে, এইগুলো জাস্ট এই যে বাহ্যিক প্রভাবকগুলোর নাম মনে রাখলে না। অভ্যন্তরীণ প্রভাবক, যখন তোমার বাহ্যিক প্রভাবকগুলো পারবো, অভ্যন্তরীণ প্রভাবক আলটিমেটলি তোমার কিভাবে কোশ্চেন আসবে, নিচের কোনটি সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক বা অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে আমরা যদি এখানে লিখে দেই, দেখো
দেখো আতে কি আলো, কয়েকারে কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি, অতে কি হবে অক্সিজেন, ক্ষতে খনিজ, ক্ষতে বিভিন্ন রাসায়নিক পদার্থ। তো এই যে আকা, তাপ, অক্ষরা এর মাধ্যমে আমরা কি জানতে পারি, তোমার সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক সমূহ। ওকে, এই বাহ্যিক প্রভাবক সমূহ জানলে আমরা দেখো অপর পাশে যে পড়বে তোমার অভ্যন্তরীণ প্রভাবক কোনটি, এটা আমরা বুঝতে পারবো। এবার দেখো তোমার লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে এখানেও রিডিং, কিন্তু এই জায়গায় এটা স্টার, ওভারঅল সবকিছু একবার রিডিং পড়লে অনেক। লিমিটিং ফ্যাক্টর কয়টিও কি? লিমিটিং ফ্যাক্টর 3টি। দেখো লিমিটিং ফ্যাক্টর কি? তাপমাত্রা, আলোক তীব্রতা, কার্বন ডাই অক্সাইড। ওকে, তাপমাত্রা, আলোক তীব্রতা, কার্বন ডাই অক্সাইড। এখন এখানে কোশ্চেন আসা সবচেয়ে বেশি ভুল হয়, সহজভাবে কঠিন কোশ্চেন যেটা হয় সেটা হলো তাপ। সহজভাবে কঠিন কোশ্চেন বলবে যে নিচের কোনটি লিমিটিং ফ্যাক্টর নয়। তোমার কোশ্চেন যখন বলবে নিচের কোনটি লিমিটিং ফ্যাক্টর নয়, তোমার দিয়ে দেবে তাপমাত্রা, আলোক তীব্রতা, তাপ, কার্বন ডাই অক্সাইড। তো দেখো তুমি কিন্তু তাপমাত্রা, তাপ যদি এটা যদি মিলায়ে না পড়ো তাহলে কিন্তু তুমি ভুল করবা, তোমার পাশে লেগে যাবে পরীক্ষা। এই জন্য আমি পাশে লিখেছি দেখো তাপ কিন্তু না, নট তাপ, তাপমাত্রা। ওকে, তাপমাত্রা, তাপ কিন্তু না। আর কি আলোক তীব্রতা এবং কার্বন ডাই অক্সাইড। আর লিমিটিং ফ্যাক্টরে যে লব মিনিমাম এটা প্রস্তাব করে কে? লিবিক। আর লব লিমিটিং ফ্যাক্টর এটা প্রকাশ করে কে? ব্ল্যাকম্যান। ঠিক আছে, এই যে লব মিনিমামের উপরে ভিত্তি করে যে লিমিটিং ফ্যাক্টর সূত্র প্রদান করে কে? ব্ল্যাকম্যান। আর প্রস্তাব করে কে? লিবিক। এখন প্রস্তাব করে একজন আর তোমার সূত্র প্রদান করে আর একজন, সেটা তোমার এখানে কিন্তু প্যাচ লাগবে। প্যাচ লাগার জন্য এটা বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। তোমার লব মিনিমাম এর উপর ভিত্তি করে কি করে? তোমার লিমিটিং ফ্যাক্টর সূত্রটি প্রস্তাব করে কে? ব্ল্যাকম্যান। আর তোমার লিমিটিং এই যে লব মিনিমাম এটি প্রস্তাব করে কে? লিবিক। লব মিনিমাম, লিবিক। লব মিনিমাম এটা হলো লিবিক, দুইটা কিন্তু ল আছে। আর দেখো তোমার লব লিমিটিং ফ্যাক্টর সূত্র প্রস্তাব করে কে? ব্ল্যাকম্যান। এখানে মনে রাখা সহজ একটা টেকনিক দেখো, লব মিনিমাম এবং লিমিটিং ফ্যাক্টর সূত্র। এই লব মিনিমাম এখানে দেখো তোমার শব্দ আছে, অক্ষর আছে কয়টি, আর লব লিমিটিং ফ্যাক্টর এখানে আছে কয়টি। আলটিমেটলি দেখবা এখানে অক্ষরের সংখ্যা বেশি আছে। ঠিক আছে, দেখো লিবিক এবং ব্ল্যাকম্যান এই দুইটা বিজ্ঞানীর নাম। এই বিজ্ঞানীর নামের ভিতরে বড় কোনটা? ব্ল্যাকম্যান বড়, তো বড় বড় মিলে যাবে। ঠিক আছে, তাহলে লব লিমিটিং ফ্যাক্টর এটা হচ্ছে ব্ল্যাকম্যান, আর লব মিনিমাম এটা হলো লিবিক। এভাবে মনে রাখতে পারো। তারপরে দেখো কখন সালোক সংশ্লেষণের হার বাড়ে? কখন সালোক সংশ্লেষণের হার বাড়ে? দেখো 30 থেকে যখন 0 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে এটা সমানুপাতিক হারে বাড়তে থাকে। আর সালোক সংশ্লেষণের হার কমতে থাকে কখন? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যখন তাপমাত্রা বাড়তে থাকে তখন সালোক সংশ্লেষণের তাপমাত্রা কমতে থাকে। এবার দেখো কখন পত্ররন্ধ্র বন্ধ হয়? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এর ঘনত্ব 10% হলে তোমার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, এগুলো জানা লাগবে। এবার দেখো জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বাড়ে কখন? কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 1.1% পর্যন্ত। ওকে, এবার আসো শ্বসন। যেহেতু আমাদের সালোক সংশ্লেষণ তো বললাম আমি, সেটা পূর্ববর্তী থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে তোমার যেগুলো আছে তোমার শ্বসন। শ্বসন কি? শ্বসন হলো শক্তি নির্গমনকারী জারণ বিজারণ বিক্রিয়া। কি? শক্তি নির্গমনকারী জারণ বিজারণ বিক্রিয়ার সমষ্টিকে কি বলা হবে? শ্বসন বলা হবে। এখন শ্বসনে কি রূপান্তর হয়? স্থিতিশক্তি কিসে রূপান্তর হয়? গতিশক্তিতে রূপান্তর হয়। শ্বসন কখন ঘটে? দিন রাত্রির 24 ঘন্টা। দিন রাত্রির 24 ঘন্টা কি ঘটে? শ্বসন ঘটে। তারপরে দেখো শ্বসনের প্রধান অঙ্গ কোনটি? সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। শ্বসনের প্রধান অঙ্গ কোনটি? সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া। এবার দেখো শ্বসনের শাসনিক বস্তু কি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জৈব অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, পেপটাইড। তাহলে শ্বসনের তোমার শাসনিক বস্তু কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জৈবিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড আর পেপটাইড। এইগুলা
তোমার যখন এই যে কার্বোহাইড্রেট বা শর্করা হলো শ্বসনের তোমার প্রধান বা শাসনিক বস্তু, শর্করা হলো তোমার প্রধান শাসনিক বস্তু। তাহলে শ্বসনের ক্ষেত্রে তোমার প্রধান শাসনিক বস্তু কোনটি? শর্করা বা কার্বোহাইড্রেট। আর এখানে আর যে শাসনিক যে তোমার বস্তুগুলো উৎপন্ন হয় এই বস্তুগুলো তোমার লেস ইম্পর্টেন্ট, কিন্তু এটা মাস্ট বি জানা লাগবে। এবার দেখো শ্বসনের প্রকারভেদ কোনটি? সবাত শ্বসন আর অবাত শ্বসন। শ্বসন কয় প্রকার? 2 প্রকার। শ্বসনের তাপমাত্রা আর অপটিমাম তাপমাত্রা। শ্বসন কোন তাপমাত্রার ভিতরে ঘটে? 0 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর অপটিমাম তাপমাত্রা কত? শ্বসনের অপটিমাম তাপমাত্রা কত সেটা জানা লাগবে। আমরা সালোক সংশ্লেষণে কিন্তু পড়ছিলাম 22 থেকে 35, এখানে দেখো শ্বসনের কত? 20 থেকে 35। ওকে, অপটিমাম তাপমাত্রা 20 থেকে 35, আর শ্বসনের এমনি তাপমাত্রা কি? 0 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে শ্বসন ঘটে। আর কখন কমে যায়? শ্বসন কমে যায় কখন? 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে বা 45 ডিগ্রি এর উপরে যখন হয় তখন কি হয়? শ্বসন কমে যায়। আর শ্বসন, তাহলে শ্বসন কয় প্রকার? সবাত শ্বসন এবং অবাত শ্বসন 2 প্রকার। শ্বসনের প্রকারভেদ, শ্বসন কখন ঘটে, শ্বসন কোন কোন সময় ঘটতে পারে? দেখো দিবারাত্রি 24 ঘন্টা। আর তোমার শ্বসনের প্রধান অঙ্গ কোনটি? সাইটোপ্লাজম আর ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া। আর শাসনিক বস্তু কি কি আছে? কার্বোহাইড্রেট, শর্করা। এটা কার্বোহাইড্রেট বা শর্করা হলো তোমার প্রধান শাসনিক বস্তু, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আর কি প্রধান না, এগুলো উৎপন্ন হয়। এবার দেখো তোমার কখন এর অপটিমাম তাপমাত্রা কত, আর তোমার কখন শ্বসন বন্ধ হয়, এইগুলো জানা লাগবে। এবার চলো যে সবাত শ্বসন এবং অবাত শ্বসন 2টা প্রকারভেদ পড়লাম। এই সবাত শ্বসনের যে ধাপগুলো আছে সেগুলো আমরা পড়ি। সবাত শ্বসনের ধাপের ক্ষেত্রে সেই ধাপের নাম কি এবং ধাপ কোথায় ঘটে? এখন পরে প্রশ্ন আসবে নিচের কোনটি সবাত শ্বসনের ধাপ বা নিচের কোনটি অবাত শ্বসনের ধাপ। এখন দেখো যে সবাত শ্বসনের ধাপ যদি বলা হয় তাহলে সবাত শ্বসনের ধাপ কয়টি? 3টি। আচ্ছা, সবাত শ্বসনের ধাপ কয়টি? 4টি। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে। আর কি? পাইরুভিক অ্যাসিডের জারণ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আর ইলেকট্রন ট্রান্সফার এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে। দেখো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এবং মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, এই দুইটা কিন্তু তোমার প্যাচ লাগবে। এই জায়গাটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটবে তোমার মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে, আর পাইরুভিক অ্যাসিডের জারণ এবং ক্রেবস চক্র 2টা ঘটবে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আর একটাই ঘটবে কোষের সাইটোপ্লাজমে, সেটা কোনটি? গ্লাইকোলাইসিস। শ্বসনের ধাপের পরে সবাত শ্বসনের ধাপের পরে যে ক্রেবস চক্র সম্পর্কে যেটা আমাদের জানতে হবে, ক্রেবস চক্রে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, এই তথ্যগুলো আমাদের জানা লাগবে। ক্রেবস চক্রের অপর নাম কি? TCA, ট্রাইকার্বো অক্সিলিক চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র। ওকে, এর আবিষ্কারককে হ্যান্স ক্রেবস। এই ক্রেবসের নাম অনুসারে নাম হয় ক্রেবস চক্র। ক্রেবস চক্র কোথায় ঘটে? একটু আগে পড়লাম, মাইটোকন্ড্রিয়ায় ঘটে। প্রয়োজনীয় উপাদান কি কি লাগে? অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো প্রথম উৎপন্ন কোন পদার্থ উৎপন্ন হয়? সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এখানে আবাসিক অণু হিসেবে কোনটি থাকে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর তোমার এই ক্রেবস চক্র উদ্দীপক হিসেবে কাজ করে কোনটি? ADP এবং NAD। আর ইনহিবিটর হিসেবে কাজ করে ATP এবং NADH আর H+ আয়ন। শ্বসনের যে ক্রেবস চক্রের অপর নাম, এই যে নামগুলা, এই নামটা ইম্পর্টেন্ট। বলবে নিচের কোনটি সবাত শ্বসনের প্রকারভেদ, বা সবাত শ্বসনের প্রকারভেদ নয়। হয়তো দেবে ক্রেবস চক্র দিবে, TCO দিবে, সাইট্রিক অ্যাসিডও দিবে, আর একটা তোমার অবাত শ্বসনের যে কোনো একটা ধাপ দিয়ে দিবে। তুমি যদি এগুলোর নাম না শোনো তাহলে তোমার এগুলো নাম না জানলে তোমার হলো পরীক্ষায় ভুল হবে। তারপরে দেখো আমরা পড়ছি যে সবাত শ্বসনে আমরা কি? সবাত শ্বসন হলো তোমার অক্সিজেনের উপস্থিতিতে করা হয়। তাহলে অবাত শ্বসন কি হবে? যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণ হবে সেটা হবে অবাত শ্বসন। ঠিকই, অবাত শ্বসনে আমাদের যদি অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, অবাত শ্বসনের ধাপ দেখো কয়টি? 2টি। কি কি? গ্লাইকোলাইসিস আর পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ। দেখো গ্লাইকোলাইসিস এই ধাপটা কিন্তু আমরা সবাত শ্বসনেও পড়েছি। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। এখন দেখো অবাত শ্বসনে তোমার ধাপ 2টি, আর এখানে কি হয়? 2টি এটিপি উৎপন্ন করে। আর কি উৎপন্ন? আর বিক্রিয়ক হিসেবে কাজ করে কোনটি? গ্লুকোজ। আর আর কি উৎপন্ন হয়? সেটা হলো ইথানল, কার্বন ডাই অক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড। কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে না। এখন দেখো ইথানল নতুবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে। এবার দেখো এই বিক্রিয়াটা হলো তোমার এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই অবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে? 20 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে।
আর এই ল্যাকটিক অ্যাসিডের ব্যবহারগুলা রিডিং। অবাধ শোষণ আর সবাধ শোষণের ভিতরে মেইন যে পার্থক্যটা, যেগুলো অক্সিজেনের প্রয়োজন পড়ে বা অক্সিজেন ব্যবহৃত হয়, অক্সিজেন ব্যবহৃত হয় না, ধাপ কয়টি, এগুলো ইম্পর্টেন্ট। তোমার হয়তো দিয়ে দেবে নিচের কোনটা অবাধ শোষণের ধাপ নয়, দিবে গ্লাইকোলাইসিস দিবে। আমার গ্লাইকোলাইসিস যদি মনে রাখো তাহলে থামে না, গ্লাইকোলাইসিস তো তোমার সবাধ শোষণের প্রথম ধাপ, ঠিক আছে? তো দুইটা শোষণের কিন্তু প্রথম ধাপ তোমার গ্লাইকোলাইসিস, এটা মাথায় রাখা লাগবে। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, তারপরে দেখো দেবে সম্পূর্ণ জারণ, দিয়ে দেবে সম্পূর্ণ জারণ, ওয়া দিয়ে দিবি না, বুঝছো? ওয়া যখন দিবি না তখন কিন্তু তোমার ভুল হবে। এই যে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, অসম্পূর্ণ জারণ। এবার দেখো অবাধ শোষণে যে তোমার ব্যবহার, অবাধ শোষণ বা ফার্মেন্টেশনের যে ব্যবহার, সেটা হলো বেকারি শিল্পে তোমার যে ব্যবহৃত হয়। কি করে বেকারি শিল্পে? পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয়। দেখো মদ্য শিল্পে কি হয়? আঙুর থেকে ওয়াইন, আপেল থেকে সিডার। আপেল থেকে কি তৈরি হয়? সিডার। আর আঙুর থেকে ওয়াইন। এই আঙুর থেকে ওয়াইন, এই যে ও, এটা হলো একই রকম আর কি, উচ্চারণে একই রকম মতো বোঝায়, এইভাবে মনে রাখবা ও। এখন দেখো আঙুর, ওয়াইন আর আপেল থেকে কি তৈরি হয়? সিডার তৈরি হয়। মনে রাখতে হবে সিডার হয়েছিল, সিডারে অনেক আপেল গাছ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো অ্যালকোহল প্রস্তুতিতে প্রোপানল এবং বিউটানল। আর দুগ্ধ শিল্পে কোনটি ব্যবহার করা হয়? ল্যাক্টোবেসিলাস, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, এসবগুলো মিশিয়ে 37 থেকে 38 সেলসিয়াস তাপমাত্রায় দই এবং পনির মাখন তৈরিতে ব্যবহৃত হয়। ভিটামিন তৈরিতে দেখো থায়ামিন, ভিটামিন বি1, বি1 এর অপর নাম কি? থায়ামিন। আর রিবোফ্লাভিন, ভিটামিন বি2। ভিনেগার তৈরিতে অ্যাসিডোব্যাক্টের অ্যাসিটি। চাও তামাক শিল্পে ব্যাসিলাস ম্যাগনেথেরিয়াম। এগুলা জাস্ট হলো একবার রিডিং পড়বা, এগুলা এই রিডিং এর, তাছাড়া ইম্পর্টেন্ট খুবই কম, এগুলোতে কোশ্চেন খুবই কম আসে, বাট রিডিং পড়বা, কখন আসবে বলা যাবে না। লেকচার 4, উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের সবচাইতে বড় লেকচার এটা। আর এতক্ষণ যারা দেখছো ক্লাসটা, তাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি এই লেকচারটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, ধৈর্যের সহিত কমপ্লিট করতে পারো, তোমাদের কোনো কোশ্চেনের সমস্যা হবে না। কারণ এই লেকচার থেকে গত বছরে কোন কোন কোশ্চেন আসছে সেটা তোমাদের আমি বলে দিয়েছি। ওই কোশ্চেনটাই আসছিল যেটা তোমার জবাফুলের অম্রবিন্যাস কোনটি, তারপর তো ওই কোশ্চেনে আলোচনাও করেছে, অধ্যায় নিয়ে অনেক সুন্দর আলোচনা করা হয়েছে। যদি তুমি এই লেকচারটা ভালোভাবে করতে পারো, আশা করি তুমি 1 মার্কের উত্তর ভালোভাবে করে আসতে পারবা। আশা করি সামনে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।